আমার শ্বশুর শাশুড়ি আমার মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। আমি ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছি। বাবা বাড়ি নেই, সে অফিসে আছে, এই বছরই রিটায়ার্ড করবে। মা আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমি মায়ের দিকে না তাকিয়েই বুঝলাম। এবার স্ত্রীর দিকে তাকিয়ে দেখি তার চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে। ভালোবেসে বিয়ে করেছিলাম কবিতাকে। সম্পর্কের শুরু থেকেই আমি খুব সিরিয়াস ছিলাম, কিন্তু কবিতা কখনোই আমাকে নিয়ে সিরিয়াস ছিল না। অনেকটা চাপে পড়েই আমাকে বিয়ে করেছে সে। বয়স বেড়ে যাচ্ছিল, তার উপর ভালো কোনো পাত্রও পাচ্ছিল না, তাই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আমি সবই জানতাম, তবুও কিছুই বলিনি। অনেক ভালোবাসি ওকে, কিন্তু এই ভালোবাসাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে তা ঘুণাক্ষরে ও টের পায়নি। আজকে কবিতার বাবা মা আমাদের বাসায় এসেছে আমার মায়ের বিচার করতে। আমার মায়ের অপরাধ, সে কবিতাকে রান্না করতে বলেছে। বিয়ে করেছি বছর গড়ালো, কবিতা এখনো রান্নাঘর মারিয়ে দেখেনি। মা ও সংসারে অশান্তি হবে বলে কখনো কিছুই বলেনি। কয়েকদিন ধরেই মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই মা আজকের রান্নাটা কবিতাকে করতে বলেছিল। এতেই কবিতা তার বাবা মাকে ডাকিয়ে এনেছে। আমার মা নাকি তাকে বান্দির মতো খাটায় সারাদিন। কবিতার বাবা মায়ের ব্যবহার নর্দমায় থাকা কুকুরের চেয়েও নিকৃষ্ট। তারা এসেই আমার মায়ের উপর চোটপাট শুরু করেছে। বারবার পুলিশের ভয় দেখায়, তাই আমিও মুখ খুলে কিছু বলতে পারি না। তারা আমার মাকে ধমকি দিয়ে গেছে, যদি কবিতাকে কোনো রকম কাজের কথা বলা হয় তাহলে জেলের ভাত খাওয়াবে। আমার মা অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, এমন সন্তান যেন আল্লাহ কোনো মায়ের গর্ভে না দেয়। মায়ের কথা শুনে কবিতা মুখ বাঁকিয়ে রুমে চলে গেল। বাবা যদি এসব জানে তাহলে আমাকে আজই বাড়ি থেকে বের করে দিবে। আমি জানি মা কিছু বলবে না, তবে ভয় হচ্ছে ছোট ভাইকে। আমি নিশ্চিত ও এতক্ষণে আপুর কাছে কল করে ফেলেছে। আপু শ্বশুর বাড়িতে আছে, এখানে খুব একটা আসে না, 4-5 বছরে একবার আসে, কিন্তু কিছু দিন পর পর বাবা মাকে তার কাছে নিয়ে যায় মাস খানেকের জন্য। আপু যদি জানতে পারে কবিতার এমন উদ্ধত্তের কথা, তাহলে ওকে পৃথিবীতেই জাহান্নামের স্বাদ পাইয়ে দিবে। আমার সন্দেহই ঠিক হলো। 3 দিনের মাথায় আপু বাসায় হাজির। বাড়িতে ঢুকে সবার আগে কিচেনে চলে গেল। রেক থেকে একটা কাচের গ্লাস আর একটি প্লেট নিয়ে আমার ঘরের চৌকাঠে আছড়ে মারল। মুহূর্তেই বিকট শব্দ করে প্লেট ও গ্লাস দুটোই ভেঙে চুরমার হয়ে গেল। আমি বরাবরের মতো এবারও চুপ। কবিতা রুমে ঘুমাচ্ছিল। শব্দ শুনেই ধরফরিয়ে ঘুম থেকে উঠল। বাইরে এসে এসব দেখে হতভম্ব হয়ে গেল। আমি বিয়ে করার পর আপু একবারও এ বাড়িতে আসেনি, তাই কবিতা আপুকে ঠিকভাবে চিনে না। ফোনে 2-1বার কথা হয়েছিল। আপু কবিতাকে ভয়ঙ্করভাবে অপছন্দ করে, এই জন্যই সে আমার বিয়েতেও উপস্থিত হয়নি। আপু শান্তভাবে সোফায় বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে কবিতার দিকে। বাবাও রুম থেকে বেরিয়ে এসেছে। আপুকে দেখে প্রথমে অবাক হলেও পরে খুশিতে জড়িয়ে ধরল বাবা। আপু আমাদের খুব আদরের। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি এতক্ষণে আপুর কাছে দৌড়ে যেতাম। এখন গেলে গাল লাল হয়ে যাবে সে ভয়েই যাচ্ছি না। ছোট ভাইটা বিড়াল ছানার মতো আপুর গা ঘেঁষে বসে আছে। মা আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। কখন কি হয় ভরসা নেই। আমাদের বংশের সবচেয়ে রাগী মানুষ হচ্ছে আমার আপু, যাকে বলে ভয়ঙ্কর রাগী আর জেদি। আমার দুলাভাই আপুর ভয়ে হাড়ে কাঁপে, অথচ আমার দুলাভাই একজন রাজনৈতিক নেতা।
হাজার হাজার মানুষ তাকে সমীহ করে চলে। কবিতা রাগী স্বরে আমাকে বলল, আমার প্লেট আর গ্লাস কে ভেঙেছে? আমি শুকনো ঢোক গিলে আপুর দিকে তাকালাম। আপু উঠে এসে কবিতার সামনেই আমার গালে নিজের সমস্ত শক্তি দিয়ে একটা চড় বসিয়ে দিল। মনে হচ্ছে গালে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। কবিতা ভয়ে দুপা পিছিয়ে গিয়েছে। আপু আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি হলো? তোর বউয়ের প্রশ্নের জবাব দে। অবশ্যই পুরুষ মানুষের মতো জবাব হতে হবে, না হলে আমার হাতে এখনো সারাদিন থাপ্পড় মারার শক্তি আছে। আমাকে গালে হাত দিয়ে চুপ করে থাকতে দেখে আপু ভয়ঙ্কর চিৎকার করে বলল, কি হলো? জবাব দে। আমি কবিতার দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, প্লেট আমার আপু ভেঙেছে, আর প্লেটে নিশ্চয়ই তোমার নাম লেখা ছিল না। আমার বাবার টাকায় কেনা প্লেট আমার আপু ভেঙেছে। এ নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। রুমে যাও। বাবা হতভম্ব হয়ে গেছে। সে এসবের কিছুই বুঝতে পারছে না। মা অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। ছোট ভাই মিটমিটিয়ে হাসছে। তাতে অবশ্য আমার খারাপ লাগছে না। মনে হলো এই থাপ্পড়টা আরো আগে পড়া দরকার ছিল। কবিতা কাউকে বাসায় আসতে বলছে। আমি জানি ও ওর বাবা মাকে খবর দিচ্ছে। কবিতা এ বাসায় আসার পর থেকে নিজের খাওয়ার প্লেট গ্লাস আলাদা করে ফেলেছে। ওগুলো দিয়ে আর কেউ খেতে পারবে না। মা কোনো প্রতিবাদ করেনি, তাই ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। আমাদের মতো ছাপোষা মানুষের এমন একটা বোন আছে ও ভাবতেই পারেনি। বিকেল হতেই আমার শ্বশুর বাড়ির লোকজন হাজির হলো। আগেরকার মতো আমি আর ভয় পেলাম না। তাদের সামনে আয়েশিভাবে বসলাম। আপু ও আছে এখানে। আমার শ্বশুর এসেই আমার আপুকে বিশ্রী ভাষায় গালি দিল। আপু নির্বিকারভাবে ফোন টিপে যাচ্ছে। সুযোগ পেয়ে শ্বশুর বাড়ির সবাই আপুর উপর চড়াও হলো। আপু তবুও নির্বিকার। আপুর চুপ করে থাকা ভয়ঙ্কর কিছুর আভাস দিচ্ছে। কবিতার বড় বোন কেয়া গিয়ে আপুর চুলের মুঠি ধরতেই আপু কর্নার টেবিল থেকে মার্বেলের টপটা তার হাতে মেরে দিল। কেয়া চিৎকার করে ওখানেই হাত ধরে বসে পড়ল। মুহূর্তের মধ্যে সমস্ত হইচই বন্ধ হয়ে সবকিছু নীরব হয়ে গেল। এখন শুধু কেয়ার আর্তনাদ ভেসে আসছে। ওর বাবা মা ও কাছে যেতে সাহস পাচ্ছে না। কবিতা দুই হাতে মুখ চেপে দাঁড়িয়ে আছে। কবিতার বাবা হন্তদন্ত হয়ে পুলিশকে কল করল। আমার বাবা মা নির্বিকার হয়ে বসে আছে। মায়ের চোখে স্পষ্ট পানি। আমাদের দুই ভাইয়ের কোনো পরিবর্তন নেই। যেন আমরা জানতাম এমন কিছুই হবে। ঠিক আধা ঘন্টা পরে পুলিশের আগমন। সাথে দুলাভাইকে দেখে আমি অবাক হলাম। দুলাভাই যদি শোনে তার ময়না পাখির চুলে ধরেছে এই মেয়ে, তাহলে ওর হাতটাই কেটে রেখে দিবে। পুলিশকে শ্বশুর বলল, এই মেয়ে আমার মেয়েকে খুন করতে চেয়েছে। অফিসার আপনি ওদের সবাইকে গ্রেফতার করুন। পুলিশ অফিসার আয়েশি ভঙ্গিতে বসে বলল, তাই নাকি? তা কয়জনকে গ্রেফতার করব? নৌশাদ শেখ। অনেকেই তোমার মেয়েকে খুন করতে চেয়েছে। আমার শ্বশুর হকচটিয়ে গেলেন। তোতলানো গলায় বললেন, এসব কি বলছেন অফিসার? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেমের নাম করে যেসব ছেলেদের লুট করেছে তোমার মেয়েরা, তারা সবাই খুন করতে চাইছে তোমার মেয়েদের। গত 2 দিনে 10টি প্রতারণা মামলা হয়েছে তোমার মেয়েদের নামে। এই বাড়িতে এসে তোমার পরিবার আর তোমার মেয়েরা কিভাবে এদের উপর অত্যাচার করছো তার সাক্ষী মহল্লার সবাই। এবার জেলে যাওয়ার জন্য তৈরি হও। বউ মেয়েদের নিয়ে বাকি রাজত্ব না হয় ওখানেই করবে। আমি খুব একটা অবাক হইনি, কারণ বিয়ের কয়েকদিন পরেই আমি সব জানতে পারি।
কিন্তু কাউকে কিছু বলতে পারিনি, সম্মানের ভয়। ভাবলাম, ভালোবাসি তো, একটা সুযোগ দিয়ে দেখি। কবিতা ভালো হলো না, উল্টো আমার মায়ের উপর অত্যাচার করতে লাগলো, আর আমাকে ব্ল্যাকমেইল করতে লাগলো। আমার সমস্ত টাকা ও নিয়ে নিত। সংসারে একটা টাকাও দিতে পারতাম না। বাবা একাই সংসার চালিয়েছে এতদিন। দুলাভাই আপুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওরা কিছু বলেছে তোমায়? আমার ছোট ভাই ফোড়ন কেটে বলল, এই মেয়ে আপুর চুলে ধরেছে ভাইয়া, আর এই লোক আপুকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে। দুলাভাই ওদের দিকে অগ্নি চোখে তাকিয়ে পুলিশ অফিসারকে বলল, এদের নিয়ে যান, শ্বশুর বাড়িতে এদের কিছু করতে চাইছি না। পুলিশ ওদের নিয়ে যেতেই আপু কবিতার গালে পর পর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আগুন চোখে তাকিয়ে বলল, এগুলো আমার মাকে কষ্ট দেওয়ার জন্য, আমার মায়ের হাত পুড়িয়ে দেওয়ার জন্য, আমার মাকে নিজের কাজের লোকের মতো ট্রিট করার জন্য, নিজের বাসি কাপড় আমার মাকে দিয়ে ধোয়ানোর জন্য। কবিতা কিছু বলল না, মাথা নিচু করে পুলিশের সাথে চলে গেল। আমিও মাথা নিচু করে বসে আছি। আপু আমার কাছে এসে দাঁড়ালো, আমার মাথায় হাত বুলিয়ে বলল, ভালোবাসলেই যে তার অন্যায় ক্ষমা করতে হবে এমন না, তাকে আদর শাসন দুটোই করতে হবে। ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে। ভুল ক্ষমা করা যায়, অন্যায় নয়। আমি অনুতপ্ত হলাম। মায়ের পায়ের কাছে বসে চোখের পানিতে তার পা ভিজিয়ে দিলাম। মা আমার মাথায় ভরসার হাত রাখতেই বিক্ষিপ্ত মন শান্ত হলো। সমাপ্ত। বন্ধুরা, সামাজিক রোমান্টিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।